মজার ব্যাপার হলো এই মূল্যবৃদ্ধি যখন করা হচ্ছে তখন বিশ্ববাজারে যুদ্ধের অস্থিরতা কাটিয়ে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $90 নেমেছে। এই যে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রাখার দোহাই দিয়ে দাম বাড়ানো, এটি আসলে কার স্বার্থে? ফেব্রুয়ারি ও মার্চে জ্বালানির দাম বাড়েনি। গত 31 মার্চও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে আশ্বস্ত করেছিল এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ছে না। সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, এই ভেবে যে অন্তত রমজান আর ঈদের এই বাজারে নতুন কোনো প্রভাব যুক্ত হচ্ছে না। কিন্তু মধ্য এপ্রিলেই সরকারের জ্বালানি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ইঙ্গিত দিয়েছিলেন জ্বালানির মূল্য সমন্বয়ের। যাই হোক, দাম বাড়ানো আর মূল্য সমন্বয়ের আলাপে আরেকদিন আসা যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় আমাদের দেশে জনগণের উৎকণ্ঠা তৈরি হলো শীঘ্রই হয়তো জ্বালানির সংকট তৈরি হতে পারে। সরকারের পক্ষ থেকে বারবার জ্বালানি মজুত নিয়ে তথ্য দেওয়া হলেও প্যানিক বাইং কমানো যায়নি। এখনও আপনি যে কোনো পেট্রোল পাম্পের সামনে যান, দেখবেন বাইক বা অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। বিশ্লেষকরা বলছেন এই ধরনের প্যানিক বাইনের কারণেই দেশে এক ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছে, আর এতে যুক্ত হয়েছে অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেটের মজুত বাণিজ্য। তখনও কোনো কোনো অর্থনীতিবিদ এর সমাধান হিসেবে জ্বালানির মূল্য বৃদ্ধির পরামর্শ দিয়েছিলেন। যেমন অর্থনীতিবিদ, গবেষক ও লেখক জিয়া হাসান লিখেছিলেন, এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে ভালো পদ্ধতি হলো জ্বালানির দাম বাড়ানো। এতে চাহিদা নিয়ন্ত্রণের একটি তুলনামূলক ন্যায়সঙ্গত পদ্ধতি তৈরি হয়। যার প্রয়োজন জরুরি না সে ব্যবহার কমাবে। কিন্তু আমাদের সরকার একদিকে জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে চায় না, কারণ সেটি রাজনৈতিকভাবে অজনপ্রিয়। যাই হোক, সরকার হয়তো সেই অজনপ্রিয় সিদ্ধান্তটাই নিয়েছে। 19 এপ্রিল থেকে সারা দেশে কার্যকর হয়েছে নতুন মূল্য তালিকা। ডিজেল আর কেরোসিন লিটার প্রতি 15 টাকা বেড়ে 115, আর অকটেন ও পেট্রোল 20 টাকা বেড়ে দাঁড়ালো যথাক্রমে 140 ও 135 টাকায়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের যা দাম ছিল বর্তমান বাজারে তা প্রায় দ্বিগুণ। এই বিপুল দাম বৃদ্ধির ফলে সরকারের ওপর ব্যাপক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তবুও আমরা জনগণের স্বস্তির কথা চিন্তা করে সেই অনুপাতে দাম বাড়াইনি। মজার ব্যাপার হলো এই মূল্যবৃদ্ধি যখন করা হচ্ছে তখন বিশ্ববাজারে যুদ্ধের অস্থিরতা কাটিয়ে তেলের দাম ব্যারেল প্রতি $120 থেকে $90 নেমেছে। এই যে বিশ্ববাজারের সাথে সঙ্গতি রাখার দোহাই দিয়ে দাম বাড়ানো, এটি আসলে কার স্বার্থে? জ্বালানি বিশেষজ্ঞ ও ক্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক এম শামসুল আলম বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের প্রতি সুবিচার হলো না। যে ধরনের ক্রিয়া প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সরকার এই খাত অপারেট করেছে, এটা তারই ধারাবাহিকতা। গণতান্ত্রিক সরকার হিসেবে যেসব বিচার বিশ্লেষণগুলো বিবেচনায় আনার দরকার ছিল, সেটাতে ব্যর্থ হলো সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী দেশে এখন রেকর্ড পরিমাণ অকটেন মজুদ আছে। 53,000 টনের জাতীয় মজুদ সক্ষমতা উঠছে এখন মজুদের পরিমাণ প্রায় 55,500 টনে পৌঁছেছে। এমনকি মালয়েশিয়া থেকে আসা নাভসিয়ালোর মতো বড় জাহাজগুলো বহির্নোঙরে ভিড় করেছে। আবার সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল 2 মাসের অর্থাৎ জুন পর্যন্ত চাহিদা মেটানোর পর্যাপ্ত রসদ আমাদের হাতে আছে। কিন্তু মুশকিল হলো, সরকার চাহিদা যোগানের পথ তৈরি করলেও সাধারণ মানুষের গাড়ির ট্যাঙ্কি ভরছে না। ঢাকার তেজগাঁও, মহাখালী, উত্তরা, টেকনিক্যাল, যাত্রাবাড়ি সবখানেই পেট্রোল পাম্পের সামনে দেখা যাচ্ছে যানবাহনের লাইন। সরকার এবং পাম্প মালিকরা বলছেন এটা প্যানিক বাইং। তাদের দাবি, মানুষ নাকি প্রয়োজনের চেয়ে বেশি মজুত করছে। এখানেই প্রশ্ন ওঠে, মানুষ প্যানিক বাইং করছে কেন? সরকার যে আশ্বস্ত করছে মজুদ আছে, তা কি জনগণ বিশ্বাস করতে পারছে না? বাজার আর সরকারের কথার উপর মানুষের যখন ভরসা থাকে না, তখন তো মানুষ একটা সার্ভাইভাল মোডে চলেই যায়। এরকমটা করোনার সময় আমরা কম বেশি দেখেছি, যদিও তা জ্বালানির ক্ষেত্রে না। যাই হোক, সচিবালয়ে সাংবাদিকদের ইকবাল হাসান মাহমুদ টুকু আমেরিকার উদাহরণ টেনে বলেছেন, সেখানেও $5 বাড়ানো হয়েছে, আর আমরা নাকি ইম্পোর্ট প্রাইসের নিচে দাম অ্যাডজাস্ট করেছি। আমাদের প্রশ্ন হলো, আমেরিকার মাথাপিছু আয় আর বাংলাদেশের 80% নিম্ন আয়ের মানুষের সক্ষমতা কি
এক, আমেরিকা $5 বাড়ালে তাদের নাগরিকের জীবনযাত্রায় যে প্রভাব পড়ে, বাংলাদেশে 15 টাকা বাড়লে তার চেয়ে কয়েক গুণ বেশি প্রভাব পড়ে রিক্সা চালক থেকে শুরু করে উদ্যোক্তা কর্মজীবীদের ওপর। অধ্যাপক শামসুল আলম বলছেন, সরকার যদি মুনাফাখোরি মানসিকতা বাদ দিয়ে কেবল কস্ট প্রাইজে বা কেনা দামে তেল সরবরাহ করত, তবেই তাকে গণবান্ধব বলা যেত। গত কয়েক বছরে জ্বালানি খাত থেকে সরকার যে হাজার হাজার কোটি টাকা মুনাফা করেছে, সংকটের সময় সেই টাকা কোথায় গেল? কেন আজ $2 বিলিয়ন বেশি লাগছে বলে জনগণের ওপর প্রভাব ফেলতে হলো? ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থার দিকে তাকালে এই মূল্যবৃদ্ধির একটা ভয়াবহ চিত্র দেখা যায়। ঢাকার গড় গতি এখন ঘন্টায় প্রায় 5 কিলোমিটার, যা একজন সুস্থ মানুষের দ্রুত হাঁটার গতির সমান। এই স্থবির রাস্তায়ও একটি 1500 সিসির গাড়ি 7 থেকে 8 কিলোমিটারের মাইলেজ দেয়। ব্যক্তিগত গাড়ি যদি অফিস যাতায়াত সহ পারিবারিক কাজেও ব্যবহৃত হয়, ধরে নিলাম উত্তরা থেকে মতিঝিল যাতায়াতে অন্তত 50 কিলোমিটার চললে তেল লাগে প্রায় 8 লিটার, অর্থাৎ ফুল ট্যাঙ্কে চাইলে অনায়াসেই 1 সপ্তাহ চলে যেতে পারে। আবার অ্যাপ নির্ভর বিভিন্ন পরিবহন সেবায় একটা গাড়ি দিনে 120 থেকে 180 কিলোমিটার পথ চলে, অর্থাৎ দিনে প্রায় জ্বালানি লাগে 20 লিটার। ফলে সংকটের কথা মাথায় রেখে চালক হয়তো চাইবেন 20 লিটারের জায়গায় 50 লিটার নিতে, আর এভাবেই দৈনিক চাহিদার চেয়ে বেশি তেল নিতে গিয়ে তৈরি হচ্ছে সংকট। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমাদের এই সংকটের মূলে আছে এক আত্মঘাতী জ্বালানি নীতি। আমরা নিজস্ব তেল গ্যাস উত্তোলনের চেয়ে বেশি মনোযোগী ছিলাম আমদানির দিকে। কেন? কারণ আমদানিতে কমিশন আছে, এলএনজি টার্মিনালে ব্যবসা আছে, আর মধ্যস্বত্বভোগীদের পকেট ভারী করার সুযোগ আছে। সরকার বলছে আমরা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আছি, অথচ এই যুদ্ধকালীন পরিস্থিতির অজুহাতেই একদল ব্যবসায়ী গোষ্ঠী আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো যেমন বিইআরসি, ভোক্তা অধিদপ্তর কিংবা বিপিসি বাজারের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। যদি এই লুটপাটের কাঠামো বন্ধ না হয়, তবে প্যানিক বাইংয়ের লাইন কিভাবে ছোট হবে? জনগণের মধ্যে সেই বিশ্বাসের জায়গাটা কিভাবে আনা যাবে? রাজনীতিবিদরা যদি এই সংকটকে জাতীয় দুর্যোগ হিসেবে না দেখেন, তবে এই তেলের লাইনের মতোই সাধারণ মানুষের কষ্টের মিছিলও দীর্ঘতর হতে থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।